ওয়েলকাম স্টুডেন্টস। দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান বইয়ের একদম যে শেষ চ্যাপ্টার জৈব রসায়ন অর্গানিক কেমিস্ট্রি, সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আজকে ফার্স্ট পার্ট। ওকে, তো এই যে জৈব রসায়ন অর্গানিক কেমিস্ট্রি, এই কথাটা বলতে গেলে মানে তুমি এতক্ষণ পর্যন্ত অজৈব যৌগ সম্পর্কে পড়লে, কেমিস্ট্রির অজৈব রসায়ন সেই সম্পর্কে তোমার ধারণা কিছুটা হয়েছে। এবার নতুন একটা পদার্থের একটা নতুন ভাগ, যেটাকে জৈব বলছি, সেই ভাগটাকে বুঝতে গেলে মানে অ্যাকচুয়ালি তুমি যদি জৈব এই কথাটাকে বলতে যাও যে জৈব পদার্থ আমি কোনগুলো বলবো, তাহলে তোমাকে প্রথমেই একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে তোমাকে একটা লিস্ট করতে হবে। একটা লিস্ট করতে হবে যে তুমি সারাদিন সকালে ঘুম থেকে ওঠার পর থেকে একদম রাত্রে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত তুমি কি কি জিনিস ব্যবহার করছো। ভালো করে তুমি ভেবে দেখো। তুমি সকালে ঘুম থেকে ওঠার পর তুমি কোনো পেস্ট ব্যবহার করছো, তুমি ব্রাশ ব্যবহার করছো, তুমি টাং ক্লিনার, জিভ ছোলা যেটাকে বলছি সেটা ব্যবহার করছো, ঠিক আছে। তারপর তুমি চা খাচ্ছ, মুড়ি খাচ্ছ, ব্রেড খাচ্ছ, ডিম সেদ্ধ খাচ্ছ, ঠিক আছে, কোনো ফ্রুটস খাচ্ছ। এরকম বিভিন্ন তুমি একটা লিস্ট করো যে আমরা কি কি করি, কি কি জিনিস আমরা ব্যবহার করি। তাহলে তুমি দেখতে পাবে যে কিছু জিনিস একদম ধাতু, ঠিক আছে, কিছু জিনিস হচ্ছে একটা অধাতু, বলতে ধাতু আর অধাতু মিক্সচার কিছু পদার্থ, আর কিছু কিছু অন্যান্য পদার্থ। এই টোটালটাকে যদি মিক্স করো, টোটালটা মানে খাওয়া দাওয়া ব্যবহার করা জিনিস সবকিছু মিলিয়ে, তাহলে কিন্তু তুমি কিছু খনিজ পদার্থ পাবে, মানে অজৈব পদার্থ। আর বাকি যেগুলো পাবে সেগুলো বেশিরভাগটাই কিন্তু জৈব পদার্থ, বেশিরভাগ। মানে তুমি তোমার যে পেস্ট কথাটা বলছি, পেস্টটা প্রথম কথা হচ্ছে পেস্টটা যে টিউবের মধ্যে থাকে সেটা কিন্তু একটা পলিমার, এবং ওই পলিমারটা একটা জৈব পদার্থ। যে ব্রাশটা তুমি ব্যবহার করছো, সেই ব্রাশটা যেটা যেভাবে তৈরি করে সেটা একটা পলিমার, সেটা একটা জৈব পদার্থ। তা তোমার ওই একটা টাং ক্লিনার যদি বলি, সেটা একটা ধাতুর মধ্যে পড়ে যাচ্ছে, ওইটা তখন জৈব পদার্থ বলছি না। তুমি মুড়ি খাচ্ছ, সকালে যদি একটু মুড়ি খাও, বা যদি তুমি কোনো ফ্রুটস খাও, বা চা খাচ্ছ, চায়ের মধ্যে যে চা পাতার মধ্যে যা যা পদার্থ থাকে তার বেশিরভাগই হচ্ছে জৈব পদার্থ। চিনি, চা করার সময় যে চিনি দিচ্ছ, সেটা চিনিটা একটা জৈব পদার্থ। এগুলো আমরা কিছুটা ধারণা করছি, কিন্তু আগে আমরা জানবো যে এই যে জৈব পদার্থ, এই যে কথাটা, এই কথাটা উৎপত্তি কোথা থেকে হলো। অবশ্য ঐতিহাসিক যুগে অনেক বিজ্ঞানীরা অনেক রকম ধারণা দিয়েছেন। তার প্রথম যে ধারণা, সেটা 1675 খ্রিস্টাব্দে বিজ্ঞানী লেমেরি উনি 3 রকমের পদার্থের কথা বললেন, যে এই গোটা পৃথিবীর মধ্যে উদ্ভিজ্জ, প্রাণীজ, মানে উদ্ভিদ সৃষ্টি, প্রাণীজ সৃষ্টি এবং খনিজ পদার্থ মিলিয়ে টোটাল আছে। পরবর্তী ক্ষেত্রে প্রমাণ হলো যে ওই উদ্ভিজ্জ আর প্রাণীজ যে জিনিসগুলো, সেগুলো এক ধরনের একটা পদার্থ। আর খনিজ পদার্থ, যেমন আমরা খাদ্য লবণ বলি, বা সোডিয়াম কার্বনেট বলি, বা কার্বন ডাইঅক্সাইড বলি, এই সমস্ত যে যৌগগুলো, সেই যৌগগুলো হচ্ছে একটা অন্য পদার্থ, সেটাকে অজৈব পদার্থ বলা হচ্ছে। তাহলে উদ্ভিজ্জ সৃষ্টি বা প্রাণীজ সৃষ্টি, সেগুলোকে বলা হচ্ছে জৈব পদার্থ, এবং খনিজ পদার্থ যেগুলো, সেগুলোকে অজৈব পদার্থ বলা হচ্ছে। ইনঅর্গানিক কেমিস্ট্রিতে ভাগ করছে, এটাকে অর্গানিক কম্পাউন্ড, অর্গানিক কেমিস্ট্রিতে ভাগ করছে। তার মানে উদ্ভিদজাত বা প্রাণীজাত সেগুলো হচ্ছে জৈব। তার মানে আমাদের শরীরের মধ্যে যে সমস্ত বিক্রিয়া হচ্ছে, তো আমার শরীরের মধ্যে এই যে ব্লাড যাওয়া আসা করছে ভেতরে, তারপর যত রকম আছে, ডিএনএ, আরএনএ, তোমরা এই সমস্ত টার্মগুলো শুনেছো। আমাদের হিমোগ্লোবিন, তারপর উদ্ভিদের মধ্যে ক্লোরোফিল, ঠিক আছে, এই যে বিভিন্ন রকম পদার্থ যেগুলো উদ্ভিজ্জ আর প্রাণীজ যে পদার্থগুলো যেগুলো আমাদের শরীরের মধ্যে আছে বা উদ্ভিদের মধ্যে আছে, সেগুলো সবই কিন্তু জৈব পদার্থে ভাগ করছে। তাহলে এই ভাগটা কিন্তু ঐতিহাসিক যুগে কিন্তু 1675-এর কাছাকাছি সময় কিন্তু এটা হয়ে আছে, ঠিক আছে। তো এরপর 1675-এর পর বেশ কয়েক বছর পর 1784 খ্রিস্টাব্দে বিজ্ঞানী লেভয়সিয়ার বললেন যে জৈব যৌগগুলো আসলে, জৈব যৌগ যে পদার্থগুলো, এই যে জৈব পদার্থের কথা বলা হয়েছে, তার মধ্যে মূল উপাদান হচ্ছে কার্বন। তার প্রধান একটা উপাদান কার্বন, মানে সব কার্বন ঘটিত যৌগ। তাহলে সব কার্বন ঘটিত যৌগ, ঠিক আছে। তখন কিন্তু আমরা জৈব পদার্থ, জৈব রসায়ন বলে আলাদা করে কেমিস্ট্রি কিছু পড়তে আমরা এখন পারছি না। আমরা তখন ঐতিহাসিক যুগে তখন একজন আরেকজনের কথা শুনে অন্য একটা কথা এভাবে আবিষ্কার করে যাচ্ছেন। ওকে, তাহলে জৈব যৌগগুলো আসলে হচ্ছে কার্বন ঘটিত, মানে মেন উপাদানটা হচ্ছে কার্বন, ঠিক আছে, মনে রাখবে। তাহলে জৈব যৌগের প্রধান উপাদানটাই হচ্ছে কার্বন থাকবেই। নেক্সট 1815 খ্রিস্টাব্দে জৈব পদার্থের উপর যারা কাজ করছেন, তার উপর বেশ করে বার্জেলিয়াস একটা নতুন তথ্য দিলেন, নতুন একটা থিওরি দিলেন, সেটাকে ভাইটালিজম থিওরি বলা হয়।
ভাইটালিজম থিওরি মানে কথাটা আসছে ভাইটাল ফোর্স থেকে। ভাইটাল ফোর্স মানে প্রাণ শক্তি বলছে, এটাকে বলছে ভাইটাল ফোর্স, প্রাণ শক্তি। মানে পৃথিবীতে এত, এই যে যদি ওই পদার্থগুলোকে জৈব পদার্থ বলা হয় যেগুলো উদ্ভিজ্জ প্রাণীজ, তাহলে এত উদ্ভিদ এত প্রাণী আছে এই পৃথিবীর মধ্যে, তাহলে সেই সমস্ত প্রাণীগুলো তাহলে এই যে জৈব পদার্থ তৈরি হয়েছে কি করে, না তাদের একটা প্রাণ শক্তির সাহায্যে, একটা প্রাণ শক্তির সাহায্যে তারা যুক্ত হয়েছে, তারা এইভাবে তৈরি হয়েছে। তাহলে আমি যদি ল্যাবে, আমি যদি বাড়িতে আলাদা করে একটা জৈব পদার্থ তৈরি করতে যাই, বলছে তখন বার্জেলিয়াস বলছে সেটা তুমি পারবে না, কারণ তার জন্য একটা প্রাণ শক্তি দরকার, ভাইটাল ফোর্স দরকার, যেটা মানে একটা অন্তর্নিহিত শক্তি, সবারই মধ্যে সেই শক্তিটা আছে। সেই শক্তি ছাড়া তুমি আলাদা করে কৃত্রিম ভাবে জৈব যৌগ প্রস্তুত করতে পারবে না। এটা কিন্তু বার্জেলিয়াস তখন একটা থিওরি দিলেন। তাহলে বার্জেলিয়াস একটা থিওরি দিলেন যে জৈব যৌগ তুমি ল্যাবে বা বাড়িতে তুমি তৈরি করতে পারবে না, আলাদাভাবে তৈরি করতে পারবে না। যা তৈরি হয়ে আছে তারা একদম প্রাণ শক্তির সাহায্যে তৈরি হয়ে আছে। তাহলে তোমার প্রাণ শক্তি যেহেতু তোমার তৈরি করা সম্ভব নয়, সেই জন্য তুমি জৈব যৌগ তৈরি করতে পারবে না। ওকে, ঠিক আছে। তাহলে ওনার থিওরি হলো 1815 খ্রিস্টাব্দে। এবার 1828 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ভোলহার প্রথম দেখিয়ে দিলেন যে এই বার্জেলিয়াস যে তত্ত্ব বা তথ্যটা দিয়েছিলেন সেটা অ্যাকচুয়ালি মানে আস্তে আস্তে ভুল প্রমাণ হচ্ছে। মানে সেটা প্রথম দেখিয়েছিলেন কিন্তু ভোলার, ঠিক আছে। ইংরেজিতে কিন্তু নামটা আমরা এটা কিন্তু তোমার বানানটা WOHLER। তো ভোলার উনি কি করলেন, উনি একটা অজৈব যৌগ থেকে একটা জৈব যৌগ প্রস্তুত করলেন, যেটা একটু আগেই বললাম যে প্রস্তুত করা যাবে না, কিন্তু উনি এটা ভুল প্রমাণ করলেন প্রথমে ভোলার, তারপর আরো অনেক বিজ্ঞানী করেছেন। বিজ্ঞানী ভোলার প্রথম। উনি কি করলেন, একটা অজৈব যৌগ সেটাকে অ্যামোনিয়াম সায়ানেট, তোমাদের বইয়ে দেখবে লেখা আছে অ্যামোনিয়াম সায়ানেট, এই অজৈব যৌগ থেকে জৈব যৌগ কি তৈরি করলেন, ইউরিয়া। এটা হচ্ছে ইউরিয়ার সংকেত, ইউরিয়া যেটা আমরা মাটিতে সার হিসাবে দিই, ইউরিয়া, ঠিক আছে। CONH2 এইটা একটা জৈব পদার্থ, এর মধ্যে কার্বন আছে, ঠিক আছে। এটা ভাগ করেছে, জৈব পদার্থের মধ্যে ভাগ করা আছে, এবং অজৈব যৌগ কোনটা ব্যবহার করেছেন উনি, অ্যামোনিয়াম সায়ানেট। তবে এই ক্ষেত্রে তোমাদেরকে একটু বলে রাখি যে উনি যে অ্যাকচুয়ালি যে অজৈব পদার্থ নিয়েছিলেন সেটা দুটো নিয়েছিলেন, সেটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট আর পটাশিয়াম সায়ানেট। অ্যামোনিয়াম সালফেট আর পটাশিয়াম সায়ানেটকে বিক্রিয়া করিয়ে মানে হিট করা হয়েছে, উত্তপ্ত করা হয়েছে, তৈরি হয়েছে অ্যামোনিয়াম সায়ানেট। অ্যামোনিয়াম সায়ানেটকে হিট করলে তৈরি হয় ইউরিয়া। তাহলে প্রথম কিন্তু ভোলহার এই জৈব যৌগ প্রস্তুত করেছিলেন, যেটাকে ভোলার সিনথেসিস বলা হচ্ছে, ভোলারের সিনথেসিস। তাহলে কি যৌগ নিয়েছিলেন, অজৈব যৌগ। তোমরা অ্যামোনিয়াম সায়ানেট লিখলেও হবে, পরীক্ষা যদি বলে যে বিজ্ঞানী ভোলার যে অজৈব যৌগ থেকে জৈব যৌগ প্রস্তুত করেছিলেন সেই অজৈব যৌগটির নাম কি ও সংকেত কি, তুমি অ্যামোনিয়াম সায়ানেট লিখতে পারো, NH4CnO, এটা লিখলেই হবে। আর যে জৈব যৌগটি প্রস্তুত করেছিলেন তার নাম ইউরিয়া এবং তার সংকেত হচ্ছে CONH2। ওকে, তাহলে আমরা বিজ্ঞানী ভোলারের সিনথেসিস পড়লাম। এবার যখনই একবার সিনথেসিস হতে শুরু করলো, তখন এরপর থেকে বিভিন্ন বিজ্ঞানী কিন্তু তার উপর এই সমস্ত জৈব যৌগ প্রস্তুত করতে থাকলেন। তারপরে দেখো কোন বিজ্ঞানীর নাম এসেছে 1845-এ কোলবে। উনি অ্যাসিটিক অ্যাসিড মানে CH3COOH, যেখানে কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, কার্বন হাইড্রোজেন অক্সিজেন আছে, এই কার্বন হাইড্রোজেন অক্সিজেন দিয়ে, অক্সিজেন মৌল দিয়ে তৈরি একটা যৌগ, তার নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, যেটাকে আমরা ভিনিগার বলি, যেটাকে আমাদের ভিনিগার বলা হয়। সেটা তৈরি করলেন 1856 খ্রিস্টাব্দে। বার্থেলো মিথেন, চিরপরিচিত তোমাদের এটা। তাহলে মিথেন CH4, কার্বন আর হাইড্রোজেন যুক্ত যৌগ মিথেন আবিষ্কার করলেন, ঠিক আছে। তাহলে 1856। তাহলে এরপরে আমি হয়তো হিস্ট্রি আর এখানে লিখিনি, তোমাদের হয়তো অতটা দরকার হবে না, কিন্তু জেনে রাখো এই 1856 পর 1858 বিজ্ঞানী কেকুলের কিন্তু কার্বন ঘটিত যৌগ, জৈব যৌগ, ঠিক আছে। জৈব যৌগের আবার আরেকটা ভাগ আছে, সেই ভাগ সম্পর্কে উনি অনেক গবেষণা করেছিলেন এবং অনেক যৌগ সম্পর্কে ধারণাও দিয়েছিলেন, ঠিক আছে। কেকুল নামটা বললাম, কেকুল, কয় একার কয় হস্যুল। ওকে, তাছাড়া আরো বিভিন্ন বিজ্ঞানীর নাম আসবে জৈব যৌগের জন্য। তো তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম যে অজৈব যৌগ আর জৈব যৌগের যে দুটো ভাগ, এই যে প্রথম ভাগটা আমরা বলেছিলাম, সেখানে তোমাদের এখানে একটা কথা মনে রাখতে হবে যে জৈব যৌগ এই যে প্রস্তুত হয়ে গেল, যে ভাইটাল ফোর্সের ব্যাপারটা বললেন সেটা ভুল প্রমাণিত হলো। তো জৈব যৌগ যখন আবিষ্কার হতে শুরু করলো তখন এত পরিমাণ আবিষ্কার হলো এবং এখনো পর্যন্ত এত আবিষ্কার হয়ে যাচ্ছে, গবেষণা এত বেশি চলছে এবং এত বেশি যৌগ আবিষ্কার হচ্ছে যে প্রায় ধারণা করা যায় যে এই সংখ্যাটা, জৈব যৌগের সংখ্যাটা প্রায় 30 লক্ষের কাছাকাছি, মানে প্রায় 30 লক্ষ জৈব যৌগ প্রস্তুত হয়ে গেছে, আরো ভবিষ্যতে হচ্ছে বা হবে, ঠিক আছে।
ভবিষ্যতে আরো আরো অনেক যৌগ বর্তমানে চলছে এবং ভবিষ্যতে এটা হবে, ঠিক আছে, চলতেই থাকবে। কারণ এটা এমন একটা যৌগ যেখানে কার্বন একটা হচ্ছে মেন উপাদান, সেই কার্বনের এমন একটা ধর্ম আছে যে ধর্মের জন্য এই যৌগগুলো বেড়েই যাচ্ছে, সেই ধর্ম সম্পর্কে আমরা বলবো, ঠিক আছে। তাহলে এই যে কেকুল আর এই সমস্ত বিজ্ঞানী যে কথা বললাম, তারপরে অনেক যৌগ আবিষ্কার হয়েছে এবং এই জৈব যৌগগুলো দেখা যাচ্ছে এই সমস্ত জৈব যৌগ যখন প্রস্তুত করা গেল, তখন এই সমস্ত জৈব যৌগের সাহায্যে বিভিন্ন রকম ওষুধ 19th সেঞ্চুরিতে মানে 1900 খ্রিস্টাব্দের পর বিভিন্ন রকমের কিন্তু ওষুধ মানে ফার্মাসিউটিক্যালে জৈব যৌগের কিন্তু প্রচুর ব্যবহার দেখা গেল। অ্যাসপিরিন, অনেক আগেকার ওষুধ অ্যাসপিরিন 1910-এর কাছাকাছি, ঠিক আছে। তারপরে কুইনাইন নিয়ে অনেক অনেক ওষুধ তৈরি হয়েছে। কেমোথেরাপি সম্পর্কেও ধারণা পাওয়া গিয়েছে। সিফিলিস এই যে রোগের জন্য ওষুধ, তখনকার দিনে এরকম এগুলো যত ওষুধের কথা বলছি সবই জৈব যৌগ, ঠিক আছে। তো এই যৌগ তখন প্রচুর আবিষ্কার হতে থাকলো, আবিষ্কার হচ্ছে এবং ভবিষ্যতে হবে, ঠিক আছে। তাহলে জৈব যৌগে এই যে কথাটা যেটা হচ্ছে কার্বন ঘটিত, কিন্তু কার্বন ঘটিত সমস্ত জৈবই কিন্তু জৈব যৌগ নয়। কার্বন ঘটিত সমস্ত যৌগ আবার জৈব যৌগ নয়, কারণ এই জৈব যৌগ হতে গেলে কার্বন থাকতে হবে, সেটা তো বলাই আছে, কার্বন থাকতে হবে সেটা বলাই আছে। কিন্তু জৈব যৌগ কোনগুলো, জৈব রসায়ন কোনগুলো বলবো না, বাইকার্বনেট মানে তোমার আমি বলছি সোডিয়াম কার্বনেট Na2CO3, বাইকার্বনেট NaHCO3, কার্বন ডাইঅক্সাইড CO2, ঠিক আছে, কার্বনিক অ্যাসিড H2CO3, এরকম ইত্যাদি কার্বন ঘটিত কিছু যৌগকে যদি বাদ দিই, কার্বন ঘটিত কয়েকটা যৌগকে যদি বাদ দিই, তাহলে বাকি যে যৌগগুলো কার্বনের সেগুলো সবই জৈব যৌগ। এবং তাদের যে আমরা রসায়ন, তাদের ধর্ম সম্পর্কে যে পড়াশোনা করছি বা ধর্ম সম্পর্কে আমরা জানছি, সেটা অ্যাকচুয়ালি তার জৈব রসায়ন। তাহলে জৈব যৌগের মূল উপাদান হলো কার্বন। কার্বন থাকতেই হবে এবং কার্বনের সঙ্গে অন্যান্য পরমাণু থাকে, কিন্তু কার্বনের সঙ্গে এগুলো কিন্তু সব অজৈব যৌগ, ঠিক আছে, এই যেগুলো লিখেছিলাম। কিন্তু কার্বন মানে জৈব যৌগের মধ্যে কার্বন থাকবেই, কার্বন মাস একটা মূল উপাদান, এটা থাকবেই। এর সঙ্গে থাকবে হাইড্রোজেন, কার্বন আর হাইড্রোজেন। দেখো ইউরিয়া যেটা প্রথম তৈরি করেছিলেন, সেখানেও কার্বন আছে, হাইড্রোজেন আছে। অ্যাসিটিক অ্যাসিড, এখানে কার্বন আছে, হাইড্রোজেন আছে, এই যে হাইড্রোজেন আছে। মিথেনের মধ্যে কার্বন আছে, হাইড্রোজেন আছে, ওকে। তাহলে কার্বন হাইড্রোজেন থাকবেই, এর সঙ্গে থাকতে পারে অক্সিজেন, সালফার অথবা হ্যালোজেন, যেগুলো ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই হ্যালোজেন থাকতে পারে, ফসফরাস থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে, এই কয়েকটা থাকে। কিন্তু কার্বনটা মাস্ট, কার্বন থাকবে, ঠিক আছে। তাহলে কার্বন ঘটিত যৌগ, কার্বন আর হাইড্রোজেন ঘটিত যৌগ বলা ভালো, ঠিক আছে। আর তাছাড়া এই সমস্ত পরমাণুগুলোও থাকে। তো কার্বন হাইড্রোজেন ঘটিত যৌগগুলোকে আমরা জৈব যৌগ বলছি, কিন্তু কয়েকটা বাদ দিলাম, বললাম কার্বনেট, বাইকার্বনেট, কার্বন ডাইঅক্সাইড, কার্বনিক অ্যাসিড, এই কয়েকটা বাদ দিলাম। তো হাইড্রোজেন আর কার্বন ঘটিত যৌগ বলেই এই জৈব যৌগের আরেকটা নাম হচ্ছে হাইড্রোকার্বন। এর আরেকটা নাম কি বললাম, হাইড্রোকার্বন। দেখো হাইড্রোজেনের হাইড্রো আর এটা কার্বন, কার্বন আর হাইড্রোজেন ঘটিত যৌগ। সেই জন্য আমরা এই জৈব রসায়নের চ্যাপ্টারটাকে আমরা হাইড্রোকার্বন চ্যাপ্টার বললেও কিন্তু কোনো ভুল হবে না, ওকে। তাহলে এটাকে আমরা হাইড্রোকার্বনও বলতে পারি, ঠিক আছে। তাহলে আমরা এখন এই ইতিহাস সম্পর্কে একটু বললাম যে জৈব পদার্থ কোনগুলো, জৈব রসায়ন ব্যাপারটা কি, আর হাইড্রোকার্বন কেন বলা হচ্ছে। কারণ কার্বন হাইড্রোজেন ঘটিত যৌগ, বিশেষ করে কার্বন হচ্ছে মূল উপাদান, কার্বন থাকবেই, কার্বন থাকতেই হবে, ঠিক আছে। কিন্তু কার্বন থাকলেই যে সমস্ত জৈব যৌগ সেটা বলা যাবে না। যেমন সোডিয়াম কার্বনেট, কার্বন থাকে কিন্তু এটা অজৈব যৌগ, ঠিক আছে। তার মধ্যে জৈব যৌগের যা ধর্ম, সেই ধর্মগুলো ওর মধ্যে পাওয়া যায় না, সেগুলো ওই জন্য অজৈব যৌগ, ওকে। তাহলে আমরা এখন এই ইতিহাস সম্পর্কে পড়লাম জৈব যৌগের। এরপর আমরা জৈব যৌগ আর অজৈব যৌগের মধ্যে পার্থক্যটা কি করে আলাদা করবো, জৈব যৌগ কি ব্যাপারটা কি, ধর্মটা কি, ওদের কি কি বিক্রিয়া করে, কার সঙ্গে বিক্রিয়া করে, ওরা কি তাড়াতাড়ি ভেঙে যায় কি ভেঙে যায় না, অজৈব যৌগের ব্যাপারগুলো কি, সেটা সম্পর্কে আমরা জানবো, এটা পার্থক্যের মতো করবো, ওকে। এবার দেখো আমি জৈব যৌগ অজৈব যৌগের ধর্মের কিছু পার্থক্য এখানে লিখে দিয়েছি, ইম্পর্টেন্ট গুলো লিখে দিয়েছি, তোমরা বইয়ে আরো দেখতে পারবে। প্রথমে বলেছি দেখো এখানে কার্বন থাকবে, বললাম আমি এর মূল উপাদান হচ্ছে কার্বন। এখানে কার্বন থাকতেও পারে, নাও পারে, ঠিক আছে। সমযোজী, এদের বেশিরভাগ যৌগই হচ্ছে, মানে ম্যাক্সিমাম, ঠিক আছে, 100% বলাটা ভুল হবে, কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে সমযোজী।
আর এদের সমযোজী এবং তড়িৎযোজী দুটোই হয়, সমযোজী থেকে তড়িৎযোজীটাই বেশি হয়। ঠিক আছে, এবার যেহেতু সমযোজী সেই জন্য এরা তড়িৎ পরিবহন করে না সহজে, কিন্তু এরা যেহেতু তড়িৎযোজী বেশিরভাগ দেয় সেই জন্য এরা তড়িৎ পরিবহন করে। এদের এমপি মানে মেল্টিং পয়েন্ট মানে গলনাঙ্ক এবং বিপি বয়লিং পয়েন্ট স্ফুটনাঙ্ক যেহেতু সমযোজী, সমযোজী বন্ধনের জন্য বন্ধনগুলো খুব টাইটলি থাকে না, মানে শক্তভাবে থাকে না, সেই জন্য এদের সহজেই মানে তাড়াতাড়ি দুবাই মানে উড়ে যায় বা গলে যেতে পারে, সেই জন্য এদের মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট হচ্ছে কম, এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক হচ্ছে বেশি। এরা পলিমার গঠন করতে পারে, এরা অজৈব যৌগরা পলিমার গঠন করতে পারে না। এই কয়েকটা বৈশিষ্ট্যের যে পার্থক্য, সমযোজী যৌগ জৈব যৌগের বৈশিষ্ট্য আর অজৈব যৌগের বৈশিষ্ট্য, এই পরীক্ষার সময় কিন্তু বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য লেখো, জৈব যৌগ অজৈব যৌগের ধর্মের দুটি পার্থক্য লেখো। তো ধর্মের যখন পার্থক্য লিখতে বলবে অবশ্যই তোমাদের পার্থক্যের মধ্যে যে উপরের যে পয়েন্টগুলো আছে সেগুলো লেখার চেষ্টা করবে বেশি করে, ইম্পর্টেন্ট পয়েন্ট। তবে যেগুলো বলা হয়েছে এগুলো সবই লিখতেই পারো, অসুবিধার কিছু নেই, কিন্তু মনে রাখবে যেহেতু এই কার্বন থাকবে, কার্বনের সঙ্গে হাইড্রোজেন থাকতে পারে, এরা সমযোজী, এই পয়েন্টটা কিন্তু খুব মনে রাখবে, সমযোজী কোভ্যালেন্ট। ঠিক আছে, এই কোভ্যালেন্ট নেচারের জন্যই, এই কোভ্যালেন্ট ব্যাপারটার জন্যই কিন্তু এদের ধর্ম অ্যাকচুয়ালি অজৈব যৌগ থেকে সব ক্ষেত্রেই কিন্তু আলাদা হয়। ঠিক আছে, তাহলে এই পার্থক্যগুলো অবশ্যই তোমরা ভালো করে করবে। ওকে, এর পরেরটাতে দেখো, আমরা এবার আলোচনা করব কার্বনের চতুর্যোজ্যতা। মানে এবার আমরা জৈব পদার্থে জৈব যৌগের যে মূল উপাদান কার্বন, কেন মূল উপাদান কার্বন, কার্বনের কি এরূপ ধর্ম আছে যার জন্য কার্বন এত পরিমাণ জৈব যৌগ, যার পরিমাণ বললাম প্রায় 30 লাখের কাছাকাছি জৈব যৌগ অলরেডি তৈরি হয়ে গেছে, যেখানে অজৈব যৌগ 1 লাখ বা 1.5 লাখের কাছাকাছি। তো জৈব যৌগ বা কার্বন যুক্ত, কার্বন ঘটিত যৌগ এত বেশি কেন, তাহলে কার্বনের কি এমন ধর্ম আছে যার জন্য এত বেশি হয়? তো সেটা জানতে গেলে আমাদের প্রথমে জানতে হবে যে কার্বনের এই যে চতুর্যোজ্যতা, কার্বনের যোজ্যতা 4। দেখো কার্বনের অ্যাটমিক নাম্বার কত, কার্বনের পারমাণবিক সংখ্যা 6। তাহলে কার্বনের পারমাণবিক সংখ্যা 6, এটা যদি আমি ইলেকট্রন বিন্যাস করি তাহলে 6টা প্রোটন 6টা ইলেকট্রন, তাহলে ইলেকট্রন বিন্যাস করলে কে কক্ষে কটি থাকবে, 2টি, আর এল কক্ষে কটি থাকবে, 4টি ইলেকট্রন। এই যে বাইরের কক্ষে, কার্বনের সবচেয়ে বাইরের কক্ষ যেটা এল কক্ষ, তাহলে এল কক্ষে 4টি ইলেকট্রন থাকে। এই এল কক্ষে 4টি ইলেকট্রন থাকার জন্য আমরা এখানে বলছি যে কার্বনের যোজ্যতা 4, কার্বনের যোজ্যতা 4। আবার এভাবে বলতে পারি যে কার্বনের দেখো সমস্ত মৌল কি চাই, যখন অন্য কোনো মৌলের সঙ্গে যখন যুক্ত হয় তখন যুক্ত হওয়ার প্রসেসটা কিরকম হয়, হয় তড়িৎযোজী বা সমযোজী, এটা তোমরা আয়নীয় বন্ধনে পড়েছো। তাহলে তড়িৎযোজী সমযোজীর ক্ষেত্রে কি করে হয়, তড়িৎযোজীর ক্ষেত্রে ইলেকট্রন দেয় বা ইলেকট্রন নেয়, তার কি করা হয়, ইলেকট্রন দেওয়া নেওয়ার জন্য কি করে, তারা অষ্টক পূর্তি লাভ করে, মানে বাইরের কক্ষে 8টা ইলেকট্রন, সবাই চায় যে বাইরের কক্ষে যেন 8টা ইলেকট্রন হয়, তাহলে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারবে। তাহলে হয় সেটাকে তড়িৎযোজী মানে ইলেকট্রন দেওয়া নেওয়া করে, অথবা সমযোজী সমানভাবে ব্যবহার করে। তাহলে কার্বনের ক্ষেত্রে এর যোজ্যতা 4টি ইলেকট্রন, তার মানে এর আরো 4টি ইলেকট্রন লাগবে অষ্টক পূর্তি হতে গেলে, 4টি ইলেকট্রন লাগবে অষ্টক পূর্তি হতে গেলে। অথবা কার্বন এমন করতে পারে যে কার্বন 4টি ইলেকট্রন যদি ত্যাগ করে দেয় তাহলে C4+ হয়ে যাবে, তাহলে C4+, তাহলে কার্বন যদি 4+ হয় তাহলে দেখো কে কক্ষে 2টি ইলেকট্রন, কিন্তু এইটা হয় না, কার্বন 4টি ইলেকট্রন ত্যাগ করতে পারে না। তাহলে আর অন্যভাবে কি হতে পারে, C4- মানে কে কক্ষে 2টি আর আরো 4টি এক্সট্রা ইলেকট্রন দিল, তাহলে এল কক্ষে হয়ে গেল 8টি, এটাও হয় না, কারণ কার্বনের সেই ক্ষমতাই নেই যে 4টি ইলেকট্রন নিজের কাছে নিতে পারবে, কার্বনের সেই ক্ষমতাই নেই যে 4টি ইলেকট্রন অন্য কোনো মৌলকে বা পরমাণুকে দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে যদি ক্ষমতায় না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করে ব্যাখ্যা করব যে এই যে চতুর্যোজ্যতা সেটাকে অষ্টক পূর্তি হতে গেলে অবশ্যই তাহলে একটা প্রসেস, এটা তড়িৎযোজীর মাধ্যমে হবে না, তাহলে আরেকটা প্রসেস কি, সমযোজী। কার্বনের 4টি যোজ্যতা, সে অন্য কোনো মৌলের সঙ্গে, মৌলের 4টে ইলেকট্রন বা 4টে ইলেকট্রন হতে পারে বা 4টে আলাদা আলাদা মৌল হতে পারে, সঙ্গে যুক্ত হবে এবং সেটা সমযোজী বন্ধনে আবদ্ধ হবে, সমানভাবে ব্যবহার করবে, তাহলেই অষ্টক পূর্তি হয়ে যাবে। তাহলে কার্বন যে এগুলো দিতে পারছে না, কারণ কি, কার্বন দেখো পিরিয়ডিক টেবিলে পর্যায় সারণীর এমন জায়গায় বসে আছে, মাঝামাঝি জায়গায়, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন। আমরা যদি এইভাবে ভাবি তাহলে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, তারপরে কার্বন, ঠিক আছে, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, তারপরে নিষ্ক্রিয় গ্যাস। তাহলে আমি মোটামুটি বলতে পারি যে এই সমস্ত মৌলগুলো প্রায় মাঝামাঝি আছে, সেই জন্য এই দিকের মৌলগুলো তড়িৎ ঋণাত্মকতা বেশি, এই দিকের মৌলগুলো তড়িৎ ধনাত্মকতা বেশি,
কিন্তু কার্বনের না তড়িৎ ধনাত্মকতা বেশি না তড়িৎ ঋণাত্মকতা বেশি। সেই জন্য এর একটাই উপায় যে সমযোজী বন্ধনে আবদ্ধ হওয়া। সমযোজী বন্ধনে আবদ্ধ হতে গেলে কি করতে হবে? তাহলে কার্বনকে অবশ্যই এই 4টে ইলেকট্রনকেই ব্যবহার করতে হবে। কার্বনকে অবশ্যই এই 4টে ইলেকট্রনকেই ব্যবহার করতে হবে। তাহলে এই ব্যবহার করা মানে কি রকম? তাহলে কার্বনের এই 4টে ইলেকট্রন আছে 1 2 3 4 এইভাবে লিখলাম। এই 4টে ইলেকট্রন কি করবে? আলাদা আলাদা পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে, নিয়ে সমযোজী বন্ধনে আবদ্ধ হতে পারে। তাহলে সমযোজী বন্ধন ছাড়া কার্বনের অষ্টকপূর্তি হওয়ার অন্য কোনো উপায় নেই। সেই জন্য কার্বনের যৌগগুলো সবই সমযোজী যৌগ। ঠিক আছে? তাহলে কার্বনের এইটা হচ্ছে একটা চতুর্যোজী, মানে কার্বনের যোজ্যতা 4। এই কার্বনের যোজ্যতা 4, এই 4 যোজ্যতার জন্য একে অনেক সাহায্য করে অন্যান্য কোনো মৌলের সঙ্গে যুক্ত হওয়া। শুধু অন্যান্য মৌলও নয়, এই কার্বন আরেকটা কার্বনের সঙ্গেও যুক্ত হতে পারে। এই একটা কার্বন তার সঙ্গে আরেকটা কার্বন, তার সঙ্গে আরেকটা কার্বন, এরকম পরপর যুক্ত হতে পারে। ঠিক আছে? সেটা আমরা যুক্ত হওয়ার পদ্ধতিটাও দেখাবো। তাহলে কার্বনের আমরা প্রথমে বললাম যোজ্যতা 4, সেটা যোজ্যতা 4 আমরা ইলেকট্রন বিন্যাস দিলেই দেখতে পাই। তাহলে এখন আমরা বলতে পারি এই যে কার্বনের যে যৌগ, এই যে কার্বনের যৌগগুলো তৈরি হচ্ছে, এই কার্বনের যৌগগুলো তৈরি হওয়ার যে ব্যাপারটা, এই যে কার্বনের যোজ্যতা 4 বলছি, তাহলে 4টে ইলেকট্রনকে কার্বন ওপেন করে রেখেছে, ফাঁকা রেখেছে। এবারে ওর সঙ্গে যুক্ত হবে। এই যে ওর সঙ্গে যুক্ত হবে, এই কার্বনের এই যে 4টে, আমি 4টে ইলেকট্রনকে যদি 4টে হাত বলে দিই, ঠিক আছে? 4টে হাত মানে তুমি ধরো না, মানে এই আমার মাথাটার সঙ্গে এইদিকে একটা হাত, এইদিকে দুটো হাত, আর আরো দুটো হাত আছে। ঠিক আছে? তো দুটো হাত যদি ধরো, তাহলে কার্বনের 4টে হাতকে যদি ধরি, মানে যেটা 4টে ইলেকট্রন বলছি, সেই 4টে ইলেকট্রন মানে 4টে হাতের মতো ধরে নিচ্ছে এরকম করে। তাহলে এই 4টে হাত কিভাবে থাকে এইটা ব্যাখ্যা করার জন্য 1874 খ্রিস্টাব্দে দেখবে তোমার লেখা আছে, একটা হচ্ছে ভ্যান হফ আর এক লাবেল। এই দুজন বিজ্ঞানী ভ্যান হফ আর লাবেল, ওনারা দেখিয়েছেন যে কার্বনের এই যে 4টে হাত আলাদা আলাদা করে লিখলাম, এই কার্বনের 4টে হাত একই প্লেনে থাকে না, একই তলে থাকে না, এই তলের মধ্যে থাকে না। তার মানে ব্যাপারটা এরকম দাঁড়ালো যে আমি যদি এই কার্বনের 4টে হাতকে আঁকি, মানে কার্বনের 4টে হাত মানে 4টে ইলেকট্রনের কথা বলছি, কিন্তু 1 2 3, আচ্ছা এইভাবেই আঁকছি যেভাবে অ্যাকচুয়ালি আঁকে 3 4। তাহলে 4টে হাত যে আঁকলাম, এটা কিন্তু আমি দেখো তোমার মনে হচ্ছে যে আমি তো বোর্ডে এঁকেছি, তাহলে একই তলে আছে, তা কিন্তু নয়। ওনারা বিভিন্ন পরীক্ষা করে দেখেছেন এই যে এদের মডেলটা, এই যে 4টে হাত, এই 4টে হাত অ্যাকচুয়ালি চতুস্তলক, টেট্রাহেড্রাল। এই যে গঠনটা লিখলাম, এটা টেট্রাহেড্রাল। এই চতুস্তলক গঠনের একটা মডেল দিয়েছিলেন। সেখানে বলেছিলেন যে এরা কখনোই একই তলে থাকে না। তো কিভাবে থাকে না, বলছে এই যে কার্বনের এই হাতটা, এই একটা হাত আর এই একটা হাত, এরা এক তলে আছে। মানে ধরে নাও এই বোর্ডের মধ্যে আমি কার্বনটা লিখেছি, এই বোর্ডের মধ্যে এই কার্বনটা লিখেছি আমি। এই কার্বনের এই দিকের হাতটা মানে এই ইলেকট্রনটা এই বোর্ডের উপরেই বসে আছে অন্য মৌলের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ঠিক আছে? কিন্তু আরো যে দুটো হাত আছে, মানে আরো যে দুটো ইলেকট্রন আছে, তারা কিভাবে আছে না, একটা আছে বোর্ডের পেছনটায় আর একটা আছে বোর্ডের ওপরে। তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়ালো? তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ালো, কার্বন এখানে আছে, বোর্ডের উপরে একটা হাত, বোর্ডের এইদিকে একটা হাত। এবার এই যে ডট ডট করে দিয়েছি, এইটা কার্বনের পেছন দিকে আছে, মানে আমার এই বোর্ডটার পেছন দিকে আছে। আর এইটা যে এরকম করে মোটা করে দিয়েছি, যেটাকে ওয়েজ বলা হয়, ঠিক আছে? এই যে মোটা করে দিয়েছি, এইটা অ্যাকচুয়ালি কার্বন থেকে ঠিক এইরকম ভাবে আছে, মানে কার্বনের উপরে আছে। তাহলে দুটো প্লেনে আছে, একটা পেছন দিকে আছে আর একটা এইভাবে আছে। এবং ওনারা ওই মডেলটা দিয়ে দেখিয়েছিলেন এই যে গঠনটা, এই গঠনটাকে বলা হয় চতুস্তলক। যে গঠনটার নাম হচ্ছে চতুস্তলক বা টেট্রাহেড্রাল চতুস্তলক। এই গঠনটাতে দেখা যাচ্ছে এই হাতটার সঙ্গে এই হাতটা, অথবা এই হাতটার সঙ্গে এই হাতটা, অথবা এই হাতটার সঙ্গে এই হাতটা, অথবা এই হাতটার সঙ্গে এই হাতটা, এই সমস্ত হাতগুলো পরস্পরের সঙ্গে 109 ডিগ্রি 28 মিনিট এই অ্যাঙ্গেলে থাকে। আমি এইটা লিখলাম শুধু এটার জন্য নয়, এটাতেও তাই 109 ডিগ্রি 28 মিনিট, এটাতেও 109 ডিগ্রি 28 মিনিট, এটাও 109 ডিগ্রি 28 মিনিট। বোঝা গেল যে কার্বনের এই পরস্পরের যে হাতটা, সবাই কিন্তু এটা কিন্তু এই হাতটা কিন্তু আমি সব আলাদা আলাদা করে দেখিয়েছি, মানে আলাদা আলাদা হাত, আলাদা আলাদা মৌল বা একই মৌল থাকতে পারে, কিন্তু 4টে হাত ওপেন আছে 4 জনের জন্য। সেটা একই মৌল হতে পারে, মানে কার্বনের সঙ্গে কার্বন হতে পারে, অথবা কার্বনের সঙ্গে অন্য কোনো পরমাণু হতে পারে। 4টে হাত কিন্তু ওপেন আছে। সেই ক্ষেত্রে এই মডেলটা ওনারা দিয়েছিলেন, সেটা হচ্ছে এই যে ভ্যান হফ আর লাবেলের সমচতুস্তলক মডেল।
ঠিক আছে, যেখানে কার্বনের চতুর্যোজি এই যে মানে ইয়েটা প্রসেসটাকে সেটাকে ভালোভাবে কিন্তু দেখিয়েছিলেন এই মডেলের দ্বারা, যে কিভাবে কার্বন এই চারটে হাতকে এইভাবে ওপেন করে রাখে, চারটে যোজ্যতাকে ওপেন করে রাখে। এবার আমরা অনেক সময় কি করি, আমরা তাড়াতাড়ি পরীক্ষার সময় করার জন্য আমরা কার্বনের এরকম করে চারটে হাত এইভাবে সোজাসুজি লিখে দিই। এটাতে অসুবিধার কিছু নেই, তোমাদের ক্লাস 10-এর জন্য হয়তো কতটা অসুবিধার কিচ্ছু হবে না, আমরা এভাবেই লিখবো। কিন্তু অ্যাকচুয়াল জেনে রাখো এই যে স্ট্রাকচারটা এভাবে কিন্তু নয়, অ্যাকচুয়াল স্ট্রাকচার কিন্তু এভাবে, কিন্তু আমরা এভাবে লিখতে পারি। ক্লাস 10-এর জন্য এটা কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আমরা এই যে 109 ডিগ্রি 28 মিনিট, প্রত্যেকটা অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট, এটা মনে রাখবে। এবং এই গঠনটাকে কি গঠন বলা হয়? চতুস্তলক। কখন এই গঠনটা? যখন কার্বনে কিন্তু চারটে হাত মানে চতুর্যোজি একদম ওপেন খোলা, চারটে হাতেই কিন্তু চারটে আলাদা আলাদা পরমাণু অথবা একই পরমাণু বসবে। ঠিক আছে, মানে একটা পরমাণু কি দুটো হাত দিয়ে দেবে, সেটা ক্ষেত্রে কিন্তু তখন এই গঠনটা হবে না, তখন আলাদা গঠন চেঞ্জ হয়ে যাবে। তাহলে চারটে হাতে চারটে আলাদা আলাদা অথবা একই পরমাণু যদি বসে, তাহলে সেক্ষেত্রে আমরা এই চতুস্তলক গঠনটা বলতে পারবো। তার মানে আমি যদি সিম্পল তোমাকে যদি মিথেনের কথা বলি, CH4, তাহলে দেখো কার্বনটা মাঝে চারটে হাতে চারটে হাইড্রোজেন আছে, তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। কিভাবে যুক্ত হলো? তোমরা সমযোজী বন্ধনে যখন পড়েছো তখন কিন্তু এগুলো রেখেছো, যে হাইড্রোজেনের একটা ইলেকট্রন আর এই কার্বনের একটা ইলেকট্রন, যে হাতটা বাড়িয়েছে সমযোজী বন্ধন, এই কার্বনের একটা ইলেকট্রন, হাইড্রোজেনের একটা ইলেকট্রন, এই কার্বনের একটা ইলেকট্রন, হাইড্রোজেনের একটা ইলেকট্রন, এখানে তাই। তাহলে এরকম করে যুক্ত হয়েছে একটা সমযোজী বন্ধন, এইভাবে তৈরি হয়েছে CH4। ঠিক আছে, তাহলে এখানে যে হাইড্রোজেন বসিয়েছে, অন্যান্য যৌগের ক্ষেত্রে দেখবে অন্যান্য অনেক যৌগ পাবে যেখানে কার্বনের সঙ্গে হয়তো কার্বনই বসে আছে। ঠিক আছে, এখানে কার্বন আছে, এখানে কার্বন আছে, তার সঙ্গে আবার অন্য কোনো মৌল যুক্ত হয়ে আছে, এরকম ভাবে পরপর যুক্ত হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই যে কথাটা বললাম পরপর যুক্ত হয়ে যাচ্ছে, এইটার উপর বেস করে কার্বনের একটা নতুন ধর্মের কথা আমরা জানবো। সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট, যে কেন কার্বন এত জৈব যৌগ তৈরি করে। ঠিক আছে, কার্বন কেন এত জৈব যৌগ তৈরি করে, সেই জায়গাটাকে বুঝতে গেলে তাহলে আমাদেরকে এই প্রথমে এটা যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কার্বনের চতুর্যোজ্যতা। তাহলে চতুর্যোজ্যতা বুঝে আমরা কি দেখলাম, যে কার্বনের এই যে চারটে হাত, আমি এটা সিম্পল এভাবে লিখছি। ঠিক আছে, কার্বনের চারটে হাত বলতে আমি চারটে ইলেকট্রনের কথা বলছি। চতুর্যোজ্যতা, কার্বনের যোজক ইলেকট্রন হচ্ছে 4, এটা লিখলাম। তাহলে কার্বনের এই যে এটা লিখলাম, এটা বললাম যে একই পরমাণু হতে পারে, আলাদা আলাদা পরমাণু হতে পারে। তো এই যে কার্বনের এই চতুর্যোজ্যতার জন্য কার্বন কি করতে পারে না, কার্বন আবার আরেকটা কার্বনের সঙ্গে লিঙ্ক হতে পারে। দেখো এই কার্বনের চারটে হাতের মধ্যে দেখো এই একটা হাতে একটা ইলেকট্রন, এর একটা ইলেকট্রন, তাহলে এরও আরো তিনটা হাত বাকি আছে। 1 2 3 4, এটা তো সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন মানে এই একটা হাত মানে ইলেকট্রন, এই একটা চারটে ইলেকট্রন, এইভাবে ইলেকট্রনটাকে আমি হাতের মতো ধরছি। তাহলে এই কার্বনেরও তাই, এখানে এই একটা ইলেকট্রন যেটা এই কার্বনের সঙ্গে লিঙ্ক হয়ে গেছে, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা। তাহলে এরকম করে আবার একটা কার্বনের সঙ্গে তো হতে পারে, এরকম করে আবার একটা কার্বনের সঙ্গে হতে পারে। ভালো করে দেখো আমি হাতগুলো মানে ইলেকট্রনগুলো কিভাবে লিখেছি। প্রত্যেকটা এই যেগুলো লিঙ্ক হয়ে আছে মানে এগুলো সমযোজী বন্ধন হয়ে গেছে, আর এগুলো বন্ধন করতে বাকি আছে, এইভাবে হাতগুলোকে রেখে দিয়েছি। ঠিক আছে, তাহলে এই যে যৌগটা তুমি দেখতে পাচ্ছ, এখানে তুমি কি দেখলে, যে কার্বন এইরকম করে কার্বন নিজের পরমাণুর সঙ্গে কিন্তু পরপর যুক্ত হয়ে একটা শৃঙ্খল আকারে, একটা চেন আকারে অনেকটা একটা বড় যৌগ তৈরি করতে পারে, একটা বড় যৌগ তৈরি করতে পারে। এইটাই এবার তোমরা বুঝতে পারছো, তোমাদের নিশ্চয়ই মাথায় আইডিয়াটা হচ্ছে যে কার্বন তাহলে কেন জৈব যৌগের মূল উপাদান কার্বন, এবং এত পরিমাণ জৈব যৌগ কেন আবিষ্কার হচ্ছে, এই যে এইটার জন্য। এই যে এরকম শৃঙ্খল আকারে মানে চেন আকারে একটা যৌগ তৈরি করেই যেতে পারে, এই ধর্মটাই হচ্ছে কার্বনের ক্যাটিনেশন ধর্ম। এই ধর্মটাকে কি বলা হয়? ক্যাটিনেশন ধর্ম। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই টার্মটা ইম্পর্টেন্ট শুধুই নয়, এই ধর্মটার জন্যই কার্বনের জৈব যৌগের পরিমাণ এত বেশি। তুমি ভালো করে দেখো, এটা একটা সিম্পল একটা চেন করেছি, যেমন ওই পুরো মানে আগেকার দিনে বা গ্রামের বাড়িতে দেখবে ওই শিকল দেওয়া যেগুলো দেখেছো, চেনগুলো একটা চেনের সঙ্গে আরেকটা চেন, তার সঙ্গে আরেকটা চেন, এরকম করে পরপর চেন। ঠিক আছে, চেন পাওয়া যায় কিনতে, ওইরকম যে পরপর চেনগুলো থাকে, ঠিক সেইরকম দেখো একটা চেনের একটা শৃঙ্খল। চেন মানে বাংলায় এটাকে শৃঙ্খল বলছি। তাহলে এরকম হতে পারে, অথবা কি হতে পারে যে তোমার কার্বন এরকম পরপর যুক্ত হচ্ছে, এর নিচের দিকে আবার একটা কার্বন যুক্ত হয়েছে, তাহলে এরও চারটে হাত, 1 2 3 আর এই 4, এর সঙ্গে আবার যদি একটা কার্বন যুক্ত হয়, তাহলে একটা মেন চেন ছিল, এটা আবার শাখা হয়ে গেল। তাহলে তুমি ভাবো, এবার তুমি এরকম করে
কত তুমি বাড়াতে পারবে? অনেক বাড়াতে পারবে, তোমার বোর্ডে লেখা হবে না, বোর্ড থেকে বেরিয়ে চলে যাবে। এদিকেও তুমি শাখা করতে পারো, মানে একটা মূল নদী তার উপনদী, ঠিক আছে? সবসময় যে এক জায়গায় হবে তা নয়, তোমার এখানে যেমন শাখা হতে পারে এখানেও শাখা হতে পারে। তাহলে একটা সিম্পল চেন হতে পারে, একটা শাখা যুক্ত হতে পারে। আবার আবার কেমন হতে পারে? আবার কেমন হতে পারে বলতে আমি এখানটা একটু মুছে দিচ্ছি, তাহলে আমার জন্য সুবিধা হবে তোমাদেরকে দেখাতে। কার্বন আবার এইরকম ভাবে যুক্ত হতে পারে, কার্বন ছোট, এটা একটু ছোট হতে পারে, এতগুলো বড়। যখন এখানে আমি দেখো 6টা দিয়েছি, প্রত্যেকটা কার্বনে দেখো দুটো করে হাত, মানে দুটো করে যোজ্যতা ফিল আপ হয়েছে, আরো দুটো করে বাকি আছে। দেখো প্রত্যেকটা দুটো করে বাকি আছে, দুটো করে হাত ফাঁকা রাখলাম। এবার এই যে ফাঁকা রাখলাম মানে কি, এর সঙ্গে অন্য কোনো যুক্ত হবে, অন্য কোনো মৌল যুক্ত হতে পারে, কার্বন যুক্ত হতে পারে। এখানে যদি হাইড্রোজেন বসাই তাহলে হাইড্রোজেন হাইড্রোজেন সবগুলোতে হাইড্রোজেন বসিয়ে দাও। এখানেও তাই, এই হাতগুলোতে হাইড্রোজেন বসে থাকবে, এই হাতগুলোতে হাইড্রোজেন বসে থাকবে। অথবা এর সঙ্গে কার্বন বসে থাকতে পারে, শুধু হাইড্রোজেন কেন, এর সঙ্গে অক্সিজেনও বসে থাকতে পারে, ঠিক আছে? তাহলে এই যে আমরা কখনো বলছি যে কখনো করছে এমনি সিম্পল চেন, কখনো করছে এইরকম শাখাযুক্ত, কখনো করছে এরকম বদ্ধ শৃঙ্খল। যেমন এটা চেন, এটা সাইকেল, একটা সাইকেল হয়ে গেল, এখানটায় এটা লিঙ্ক হয়ে গেল। এখানে কার্বন কিন্তু আর বাড়ছে না, কিন্তু কার্বন এরকম তৈরি করছে। এই সমস্ত যৌগগুলোও কিন্তু জৈব যৌগ। তাহলে এইভাবে এই যে কার্বনের এই যে বিশেষ ধর্মের জন্য এই সমযোজী বন্ধন, এই বন্ধনের সাহায্যে দেখো একটা এরকম শৃঙ্খল আকারে কিন্তু যৌগ তৈরি করেই যাচ্ছে, অথবা শাখাযুক্ত শৃঙ্খল অথবা বদ্ধ শৃঙ্খল এই যে তৈরি করছে, এই ধর্মটাই হচ্ছে কার্বনের ক্যাটিনেশন ধর্ম। তো তুমি এই ক্ষেত্রে একটা প্রশ্ন করতেই পারো যে স্যার কার্বন কি সবসময় এক বন্ধন দ্বারা এরকম করে এক বন্ধন করে কি যুক্ত হবে? দেখো এর সঙ্গে এই বন্ধন এক বন্ধন, এটা এক বন্ধন হয়ে গেছে। ওই যে বললাম 4টে হাত যখন আলাদা আলাদা থাকে তখনই কিন্তু গঠনটা হয় চতুস্তলক। এগুলো সবই কিন্তু চতুস্তলক, গঠনটা কিন্তু চতুস্তলক, এগুলোর ক্ষেত্রে আলাদা, ঠিক আছে? কিন্তু এটা চতুস্তলক, কিন্তু সব ক্ষেত্রে চতুস্তলক হবে না। যখনই এক বন্ধন হবে তখন চতুস্তলক। দেখো সব এক বন্ধন আছে, কার্বনে 4টে হাতে 4টে আলাদা আলাদা বা 4টে আলাদা আলাদা পরমাণু একই পরমাণু যুক্ত আছে, 4টে হাত ফাঁকা। এবার যদি এমন হয়, এমন কিরকম হতে পারে, ধরো কার্বন একটা কার্বন আর একটা কার্বনের সঙ্গে একটা কার্বন অন্য কার্বনের সঙ্গে মানে দুটো হাতে যুক্ত হলো, মানে এরও দুটো হাত এরও দুটো হাত, মানে দুটো ইলেকট্রন। তাহলে এর কটা হাত এখন আছে, কটা ইলেকট্রন আছে? দুটো ইলেকট্রন পড়ে আছে। এরও কটা পড়ে আছে? অবশ্যই দুটো পড়ে আছে। যাই হোক আমি এইভাবেই লিখি একই রকম ভাবে, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে এই যে দুটো পড়ে আছে, তাহলে এ আবার কি করতে পারে? আবার এই তো কার্বনের সঙ্গে যুক্ত হতে পারে, কার্বনের সঙ্গে যুক্ত হতে কার্বনের আবার এই কি করতে পারে? আবার একটা ডবল বন্ড করতে পারে, মানে দ্বিবন্ধন। আবার কার্বনের সঙ্গে যুক্ত হতে পারে। দেখো এর 3টে হলো, তাহলে আরেকটা পড়ে আছে। এখানে এরকম করে আরেকটা পড়ে আছে, তাহলে এরকম করে দ্বিবন্ধন, এক বন্ধন সঙ্গে যুক্ত, আবার দ্বিবন্ধনের সঙ্গে যুক্ত, আবার এক বন্ধন, এইরকম করে যদি যুক্ত হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু তোমার শাখা পাবে, মানে লম্বা করে একটা চেইন চলে যাবে। আবার এখান থেকে আরেকটা শাখা বেরিয়ে আসতে পারে। তো এর ক্ষেত্রে গঠনটা কিন্তু তখন চতুস্তলক হবে না। কারণ কি বুঝতে পারছো তো? এখানে দেখো এই একটা কার্বনকে, একটা পরমাণুকে দুটো একসঙ্গে দুটো হাত সমযোজী বন্ধনে আবদ্ধ হচ্ছে। এরও দুটো হাত, মানে এর দুটো ইলেকট্রন, এরও দুটো ইলেকট্রন, ঠিক আছে? কিন্তু এই কার্বনটা দেখো এই 4টে ইলেকট্রনের মধ্যে আরেকটা ইলেকট্রন আরেকটা কার্বনকে দিচ্ছে, একটা ইলেকট্রন এখনো ফাঁকা আছে, আরেকটা কেউ বসতে পারে, কার্বনও বসতে পারে। তাহলে কখনো এক বন্ধন, কখনো দ্বিবন্ধন, আবার কখনো ত্রিবন্ধন দ্বারা যুক্ত হয়, মানে কার্বন ত্রিবন্ধন কার্বন, একটা কার্বন আবার আরেকটা কার্বনের সঙ্গে ত্রিবন্ধনে যুক্ত হয়। তাহলে এখানে এর যদি 3টে ইলেকট্রন চলে যায় তাহলে এখানে একটা ইলেকট্রন, মানে একটা হাত ফাঁকা এখানে, তাহলে এরও এখানে একটা হাত আছে এখনো। এই যদি আবার কার্বনের সঙ্গে যুক্ত হয়, আবার ত্রিবন্ধন করে, তাহলে আবার একটা কার্বনের সঙ্গে যুক্ত হবে। দেখো 3 আর 1 4, এর হয়ে গেছে চতুর্যোজী, এর এখন একটা বাকি আছে। তাহলে এইরকম করে পরপর পরপর যুক্ত হবে। এবার এখানে অন্য কোনো মৌল বসতে পারে, বা হাইড্রোজেন বসতে পারে, বা অক্সিজেন বসতে পারে, অন্য কোনো মৌল বা পরমাণু এখান থেকে পরপর এবার বসে যাবে। তাহলে কার্বনের এই যে ধর্ম, এই ধর্মটাই হচ্ছে কি ক্যাটিনেশন ধর্ম। তাহলে ক্যাটিনেশন ধর্মে কি দেখা যাচ্ছে যে কার্বনের সঙ্গে পরপর পরপর এরকম যুক্ত হয়ে যাচ্ছে। এবং এই যে যুক্ত হওয়া, এই যে শৃঙ্খল আকারে গঠন, অথবা শাখাযুক্ত শৃঙ্খল অথবা বদ্ধ শৃঙ্খল, এই যে গঠন, এটা কিন্তু কার্বনই পারে। কার্বনের এই ধর্মটাই হচ্ছে ক্যাটিনেশন ধর্ম। এবং এই জন্যই জৈব যৌগ আজ এত বেশি, এবং আরো রিসার্চ চলছে, ভবিষ্যতে আরো পারবে মানে জৈব যৌগের পরিমাণ। এবং কৃত্রিমভাবে মানুষ তৈরিও করছে অনেক যৌগ, মানে উদ্ভিজ্জ প্রাণীজ যে জিনিসগুলো আমরা পাওয়া যায়, সেই জিনিসগুলো তো ম্যাক্সিমামই তো সবই জৈব যৌগ। সেই জৈব যৌগের মধ্যে আমাদের কি কি আছে, আমাদের শরীরের মধ্যে কি কি আছে, একটা উদ্ভিদের মধ্যে কি কি আছে, সেগুলো তো আবিষ্কার হয়েছে।
আর কৃত্রিম উপায়ে মানে একটার সঙ্গে আরেকটাকে মিশিয়ে অন্য কোনো একটা কম্পাউন্ড তৈরি করছে, অন্য যৌগ তৈরি করছে, তারাও জৈব যৌগ। সেখানে কার্বনের হয়তো বদ্ধ শৃঙ্খল অথবা সিম্পল চেন, লম্বা করে চেন পরপর পরপর চলে যাচ্ছে, এরকম হচ্ছে। তাহলে এটা কার্বনই পারে বলে কার্বনের এই জৈব যৌগের পরিমাণটা এত বেশি, এবং মূল উপাদানটাই হচ্ছে কার্বন। ঠিক আছে, কার্বন থাকবেই। এবার আরেকটা জিনিস যদি আমরা এখানে বলি যে এই যে ক্যাটিনেশন ধর্ম, এই ক্যাটিনেশন ধর্মটা কার্বন ছাড়া আর কোন কোন মৌল করতে পারে? তো কোন কোন মৌল করতে পারে বলতে কার্বনের মতো কেউ পারে না। কার্বনের চেন এতটাই বড় হয়, মানে তোমরা কেরোসিন, ডিজেল, পেট্রোল, গ্যাসোলিন, ঠিক আছে, কেরোসিন, ডিজেল, পেট্রোল এগুলো তো নিশ্চয়ই তোমরা জানো। তোমরা এটা জেনে রাখো যে কেরোসিন, ডিজেল, পেট্রোলে অ্যাকচুয়ালি এই কার্বনের চেনটা আছে না, এই কার্বনের চেন কিন্তু পরপর পরপর 10টা 12টা এরকম করে চেন বা 20টা এরকম পরপর চেন যুক্ত হয়ে আছে। পড়বে ভবিষ্যতে যে অ্যাকচুয়ালি কতগুলো থাকে, সব জৈব যৌগ। ঠিক আছে, পেট্রোলিয়াম জাত, যত পেট্রোলিয়াম জাত আছে, বাড়িতে যা পলিমার ব্যবহার করছি, এটা প্লাস্টিকের বালতি বলো বা টেরিকটের জামা বলো, সব পলিমার, সেখানে ওরকম কার্বনের সঙ্গে কার্বনের লিঙ্ক হয়ে আছে, তার সঙ্গে হয়তো অক্সিজেন বা নাইট্রোজেন যুক্ত হয়ে আছে। এরকম প্রচুর যৌগ আছে, মানে আমরা প্রত্যেকদিন যা ব্যবহার করি তার ম্যাক্সিমাম মানে প্রায় 90% তুমি বলতে পারো সব জৈব যৌগ। ঠিক আছে, শুধুমাত্র কার্বনের ক্যাটিনেশন ধর্মের জন্য। তাহলে এই কার্বনের এই ক্যাটিনেশন ধর্ম, কার্বন ছাড়া সিলিকন, দেখো কার্বনের শ্রেণীটা যদি দেখো, তার নিচে কার্বনের নিচেই আছে সিলিকন, কার্বনের ওই গ্রুপটাতে কার্বনের নিচে আছে সিলিকন। সিলিকন কি অল্প ক্যাটিনেশন ধর্ম দেখায়, খুব বেশি নয়, মানে কার্বনের মতো লম্বা চেন হয় না, সিলিকনের খুব সামান্য হয়। বালি, সিলিকা, SiO2, সিলিকা, SiO2 তে এরকম সিলিকনে এই বন্ধনগুলো থাকে, সিলিকন অক্সিজেন, আবার সিলিকন অক্সিজেন এরকম ভাবে থাকে। আবার এর সঙ্গে অক্সিজেন, এর সঙ্গে সিলিকন, এখানে অক্সিজেন, এর সঙ্গে সিলিকন, এখানে অক্সিজেন, এইরকম করে পরপর পরপর এরকম যুক্ত হয়ে আছে। ঠিক আছে, এদিকে আছে, এদিকে আছে, এরকম ভাবে পরপর যুক্ত হয়ে আছে। এটা হচ্ছে সিলিকা, SiO2, সিলিকা, যেটাকে আমরা বালি বলি, তাই না, নদীর বালি, সেই বালি হচ্ছে SiO2। সিলিকনের এরকম ক্যাটিনেশন ধর্ম দেখা যায়। তাছাড়া আরেকটা দেখা যায়, আরেকটাও কিছু দেখা যায়, একটা মৌলের সালফার বা সিলিকনের কি ক্যাটিনেশন ধর্ম দেখা যায়, কিন্তু খুব কম। কার্বনের মতো ক্যাটিনেশন ধর্ম কোনো পর্যায় সারণীর কোনো মৌলের দেখা যায় না। পর্যায় সারণীর সমস্ত মৌলের মধ্যে কার্বনের এই ধর্মটা হচ্ছে সব থেকে হাইয়েস্ট। কার্বন ক্যাটিনেশন ধর্মের মতো অন্য কোনো মৌল দেখায় না। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম ভাগে আমরা কিছু জৈব যৌগের ইতিহাস, ঐতিহাসিক কিছু বিজ্ঞানীদের কথাবার্তা সেই সম্পর্কে জানলাম। কোন কোন যৌগ কোন কোন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন, প্রথম যৌগ কোনটা ছিল ইউরিয়া, কোন বিজ্ঞানী করেছিলেন ভোলহার। ঠিক আছে, প্রশ্ন যে কোনো ভাবে আসতে পারে, ঘুরিয়ে ফিরিয়ে সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। জৈব যৌগ অজৈব যৌগের ধর্মের পার্থক্য বা বৈশিষ্ট্যের পার্থক্য, কার্বনের যোজ্যতা কত, তুমি কি করে দেখাবে কার্বনের যোজ্যতা, ইলেকট্রন বিন্যাস করে। কার্বনের চতুস্তল গঠনটা তুমি কিভাবে দেখাবে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, 109 ডিগ্রি 28 মিনিট। এবং কার্বনের যে ইম্পর্টেন্ট একটা ধর্ম, সেটা হচ্ছে ক্যাটিনেশন ধর্ম। ক্যাটিনেশন ধর্ম, সেই ধর্মটা কি, কার্বন ছাড়া অন্যান্য মৌলের কি দেখা যায়, এই প্রশ্নগুলো কিন্তু পড়াশোনার মাথার মধ্যে অবশ্যই রাখবে, উত্তরও করে রাখবে। ঠিক আছে, তাহলে প্রথম ভাগটা আজকে এই পর্যন্ত থাকবে। ওকে, থ্যাংক ইউ।